নমস্কার তনয়বাবু, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। আমি প্রথমেই আপনাকে শুভেচ্ছা বার্তা দেব। আপনি ভারতীয় জনতা পার্টি জয়েন করলেন। আমি প্রথম প্রশ্ন আপনার কাছে, বেশ কিছু প্রশ্ন আমি রাখবো আসলে, কারণ আপনি তো ভীষণ চর্চিত একজন ব্যক্তিত্ব। তো হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে প্রথমটাই আমি জানতে চাইবো তনয়বাবু, আপনি এই মুহূর্তে ভারতীয় হুম, জনতা পার্টিকে, একটি হুম, রাজনৈতিক দল, হুম। সেখানে রাজনৈতিকভাবে যুক্ত হবার জন্য কেন সেই দলটিকে বেছে নিলেন পার্টিকুলারলি, অন্য কোনো দল কেন নয়? তার কারণ হচ্ছে একটাই যে আমরা বিশ্বস্ত নরেন্দ্র মোদীর ওপরে, যে আমাদের এমন একজন প্রধানমন্ত্রী যা সারা বিশ্ব লোক সেই প্রধানমন্ত্রীকে চায়। কিন্তু সেইখানে আজকে এরকম প্রধানমন্ত্রী যাতে কখনোই আমাদের পশ্চিমবাংলায় থেকে না হারায়, অর্থাৎ পশ্চিমবাংলায় যেন তার মূল্য থাকে। কারণ আজকে সোশ্যাল মিডিয়ায় তো দেখছি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা যেকোনো আমাদের কেন্দ্রের মন্ত্রী আসলে তারাও সম্মান পাচ্ছে না। এরকম পশ্চিমবাংলার পাল্টানো খুব দরকার। আর এই পাল্টানোটা এই মুহূর্তে যে সম্ভব সেটা আমি অবশ্যই জানি। কারণ প্রত্যেকটা মানুষের মুখেই কিন্তু বিজেপির স্লোগান আছে। আর আমার মুখে তো বহুদিন আগেই ছিল, কিন্তু কোনোদিন আ সাহস করে এখান থেকে এ করতে পারিনি। তবে সবথেকে বড় কথা হচ্ছে এখন আমার বক্তব্য একটাই যে আমি সবসময় চেষ্টা করেছিলাম বিজেপিতে আসা। তা এই মুহূর্তে আমি জয়েনিং করার জন্য আমাকে সুযোগ দিয়েছিল। তা আমি সেই সুযোগটা নিলাম। বিজেপির কোন আদর্শ আপনার সবচেয়ে বেশি আপনাকে আকর্ষণ করেছে বা আকর্ষিত করেছে? সবথেকে বিজেপির আদর্শ হচ্ছে সবথেকে একটা জিনিস মানতে হবে যে সততা। আমরা এমন একটা রাজ্য চাইছি যেখানে সরকার বদল হয়ে, সরকার তো এবার 100% আসছে, মানে 200% বললেও আমি বলব। কারণ সরকার গঠন হবেই। কারণ এটা আমাদের আহ, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেও বিচার করে বলছি, সরকার বদল এবার বিজেপি সরকার আসবেই। তা সেখান থেকে আদর্শ হচ্ছে বিজেপি সরকার এমন একটা পার্টি যেখানে মানুষ মাথা উঁচু করে চলতে পারবে। কারণ আজকে পশ্চিমবাংলার যে হাল, এখানে সবথেকে দরকার হচ্ছে চাকরি প্রার্থী। আজকে আমরা ছেলে মেয়েদের যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষার মূল্য কি আছে? আচ্ছা, শিক্ষা করে কি লাভ হবে যদি সে চাকরি না পায়, কোনো কর্ম না পায়? তাতে কি হবে? আজকে যে ভাতা, এই টাকা ওই টাকা নিয়ে মানুষ চলছে, ঠিক আছে, সেটা কিছুদিনের আনন্দ সেটা করছে, কিন্তু তাদেরকে ভাবতে হবে যে আজকে তাদের সন্তানের কথা ভাবতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। এই রাজ্যে কলকারখানা সমস্ত কিছু খুব প্রয়োজন আছে। আর সেটা একমাত্র আনতে পারে বিজেপি সরকার। কারণ এখানে দুর্নীতিগ্রস্ত ভর্তি হয়ে গেছে। এই পশ্চিমবাংলায় দুর্নীতিগ্রস্ত ভর্তি হয়ে গেছে, সেখান থেকে বার করতে পারে একমাত্র বিজেপি সরকার। তাই আমি মনে করি যে এইবার পদ্ম ফুল এই রাজ্যে ফুটবেই ফুটবে। তয়বাবু, আপনি একটা কথা বললেন যে আপনি একজন অ্যাস্ট্রোলজার, তাই সেই জায়গা থেকে আপনি বলছেন এইবারে বিজেপি ক্ষমতায় আসছেই। এটা কি গ্রহ নক্ষত্র? আমরা সাধারণত দেখি প্রধানমন্ত্রীর গ্রহ নক্ষত্রের অবস্থান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সব থেকে বন্দ্যোপাধ্যায়ের বড় গ্রহ। কথা হচ্ছে এটা হচ্ছে রবির বছর, ঠিক আছে? সব থেকে এটা বড় মাথায় রাখতে হবে। আর ভারতের জন্য এটা মঙ্গল। আর ভারতের একটাই পার্টি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা পার্টি যেখানে সারা ভারতবর্ষ জুড়ে আছে, তা শুধু আমাদের রাজ্যটা বাদে। সেখানে আমাদের রাজ্যে সরকার গঠন কেন হবে না? আমি একবার বলছি যে সরকার বদল হবে। কারণ এই মুহূর্তে পুরোপুরিভাবে যোগ চলছে সরকার বদলের। এবং সরকার বিজেপি সরকার তৈরি হবে 100%। এটা আমার বিচারেও বলছে, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেও বলছি। আর বিজেপিতে জয়েন করার মানেই যে আমি যে কালকেই আমি ভোটে দাঁড়িয়ে যাচ্ছি তা নয়। আমি বিজেপি সরকারকে খুব ভালোবাসি, জয়েন করেছি এবং বিজেপির হয়ে প্রচারে থাকবো এবং সমস্ত রাজ্যেই থাকবো, সমস্ত ক্যান্ডিডেটের হয়েই কথা বলবো, সমস্ত মানুষের হয়েই কথা বলবো। মানুষ দেখুন, এই সময় অনেকে যারা বিরোধী পার্টি আছে তারা আমাকে গালাগালি করতে পারে, অনেকে উল্টোপাল্টা কথা বলতে পারে, মানে যে জ্যোতিষটাকে ভণ্ড বলতে পারে। তাতে আমার কিছু আসে যায় না। আমি যারা আমাকে ভালোবাসে আমি তাদের সাপোর্টেই চলি। অর্থাৎ আমি এইটুকুনি বলতে পারি যে এইবার সরকার গঠন হবেই হবে।
আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে রাজ্যের অন্যতম চর্চিত একটি কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের হুম, সিটিং চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হুম, আপনাকে হুম। কি শুভেন্দু বাবুর প্রচারেও দেখা যেতে পারে? সম্ভবত যাব, কারণ আমি আম, রাজ্য পার্টি অফিসে গেছিলাম। ওখান থেকেই আমাদের সিনিয়র যারা আছেন, যেমন আমাদের লকেট দিদি, তারপরে সমীর ভট্টাচার্য বাবু, শুভেন্দু ভট্টাচার্য বাবু, এনাদের মতে যেটা হয় যে আমাদের জেলা থেকে আমার জয়েনিং করাটা উচিত ছিল। তা সেক্ষেত্রে আমি বলব যে সিনিয়ররা যখন যেটা বলে সেইটাই আমার মানে উচিত, কারণ এনাদের তো আমি জানি এনারা খুব বিশ্বস্ত লোক, এদেরকে আমি লড়তে রেখেছি। আর আমি যার হাত ধরে আমি উঠেছি আজকে, দেবদাস মণ্ডল, তিনি এমন একটা লোক যে প্রত্যেকটা মানুষের, মানে আমি একমাত্র বনগা থাকতে দেখেছি যে ওনাকে সমস্ত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। আমি জানি না আগামী দিনে আমার বাড়িতেও কোনো অত্যাচার হতে পারে কিনা তৃণমূলের, কারণ এই তৃণমূল সরকারের জন্যই কিন্তু আজকে থানায় এমন এমন কেস যে সাজানোর চেষ্টা করেছিল। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তখন আমি বলিনি, তার কারণ হচ্ছে তখন আমাকে খুব হ্যারাসমেন্ট করা হচ্ছিল। সেখান থেকে আমাকে কতদিন আটকে রাখা যায়, কতদিন কি করা যায়, টাকা পয়সা নেওয়া যায়, এইসব চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। কিন্তু সেই সময় একমাত্র দেবদাস মণ্ডল প্রতিবাদ করেছিল, কিন্তু সেটাকে আমি সামনে আসতে দিইনি। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে দাদা, আপনি সামনে আসতে হবে না, আমি দেখি যে এটা কি হচ্ছে। তা সেটাও বলতে পারেন যে আমার সাথে যেটা হয়েছে এবং আমার সন্তানের সাথেও, আমাকে তো ছাড়েইনি, তার সাথে আমার সন্তানকেও ছাড়েনি। পরবর্তীতে কি হবে আমার বাড়িতে সেইটা নিয়ে আর ভাববো না। আম, আজকে জেলে যাওয়ার পরে একটা জিনিস মানে মিথ্যে অপরাধে যে জেল খেটেছে তার, তখনই আমি বুঝে গেছি যে আজকে সততার সাথে লড়বো, সাহস নিয়ে লড়বো। আর বিজেপি সরকারের প্রত্যেকটা মানুষেরই সাহস থাকা দরকার, কারণ জানা ভয় পেয়ে যায়। এই যে ভয়, এখন তো ভয় দেখানো হচ্ছে রীতিমতন, সবাইকে ভয় দেখানো হচ্ছে। তা সেই আমি বলবো প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এবার পদ্মফুল ফোটান। আর ভাতা, তারপরে যেইগুলো চালু আছে সেগুলো কিন্তু মাথায় রাখবেন, সরকার থেকে কখনোই বন্ধ হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের রাজ্য আরো উন্নত মানের হোক, মানুষ যেন উঁচু করে, মাথা উঁচু করে বাঁচতে পারে, এমন একটা আইন শৃঙ্খলা তৈরি হোক যেখানে বিনা অন্যায় যেন কেউ জেল না কাটে, এবং প্রত্যেকটা মানুষের জন্য যেন সমানভাবে দাবিদার হয়। তাই একবার পদ্মফুলকে সুযোগ দেওয়া উচিত, এটা আমি মনে করি। নতুন দলে যোগ দিয়ে আপনি ঠিক কি ধরনের কাজ করতে চান? আগামী দিনে আপনার রাজনৈতিক লক্ষ্য কি? রাজনৈতিক লক্ষ্য হচ্ছে এখন প্রচারের মধ্যে থাকবো, এখন বিভিন্ন প্রচারের মধ্যে থাকবো। আমার দাদা আছে তরুণ জ্যোতি তিওয়ারি, ওই দাদা আছে, দাদার সাথেও থাকবো। তারপরে আরো সজলদা আছে, ওনাদের সাথেও আমি দেখা কিনবো। সবার সাথেই আমি মোটামুটি থাকবো, কোনো অসুবিধা নেই। আ আ অভিনেত্রী মিমি চক্রবর্তীর যে কাণ্ড ঘটেছিল, আপনার নাম উঠে এসেছিল। আজও কি মনে করেন আপনি সম্পূর্ণ নির্দোষ? দেখুন, আমি ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি যে আমি সম্পূর্ণ নির্দোষ। আজকে আমি বলে দিচ্ছি, তখন এমন একটা সিচুয়েশন ছিল, তখন আমি কিন্তু কখনোই বলতে পারিনি। দেখুন, আমি সবার আগে আমার যে আমি যে প্রফেশনে আছি, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রসাধনা, এই এই জায়গাটা আমার সবার আগে থাকতে হবে, কারণ আমি মানুষের জন্য কাজ করবই। কিন্তু তার মাঝখানে রাজনীতিতে আছি, যে মানুষের সততা রাজনীতি, হিন্দুত্ব রাজনীতিকে বেছে নিয়েছি। একটা জিনিস তো মাথায় রাখতেই হবে, আমাদের হিন্দুত্ব রাজনীতি যেটা আছে ভারতবর্ষে, সেইটাকে আমাদের রাখতেই হবে। কারণ এইটা যদি আমরা না রাখতে পারি, আগামী দিনে আমরা অ্যাস্ট্রোলজি যারা করছি তাদের তো অসুবিধা থাকবেই। তার সাথে একটা কথা মাথায় রাখতে হবে যে যারা হিন্দুত্ববাদী আছে তাদের সবার কিন্তু অসুবিধা হতেই পারে এবং হবেও। তাই আমি চাই যে এবার এবার পরিবর্তন আসুক আগামী দিনে। আমি আপনি যে প্রশ্নটা করলেন যে মিমি চক্রবর্তীর ব্যাপারে আমি সম্পূর্ণ নিচ্ছি না, হ্যাঁ, আমি মনে করি সম্পূর্ণ নির্দোষ। আমার কোনো অন্যায় ছিল না, এবং সমস্ত প্রমাণপত্র দিয়ে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে একটি কেস করা তো হয়েছিল, তার ডেট জজ সাহেব দিয়েছে আগামী 18 তারিখ। 18 তারিখে ওনাকে বনগাঁয় উপস্থিত থাকতে হবে। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, তনয়বাবু, এই যে ঘটনা, এই ঘটনা কি আপনি মনে করেন সেই ঘটনা আপনাকে আরো বেশি পরিণত করেছে? এই ঘটনাটা হওয়ার পরেই কিন্তু আমার বলতে পারেন যে আরো আরো
মানে উম, ভাবনা চিন্তা ফেলে দিয়েছিল যে এই সরকারটা কি, কারণ যাদেরকে আমরা ভরসা করছি, যেই যেই সরকারকে আমরা ভরসা করছি সেই সরকার একটা মানুষকে কিভাবে টর্চারিং করে, শুধু আজকে আমার সাথে হয়েছে বলে না, কালকে আরো প্রত্যেকটা অনেক মানুষের সাথে এরকম হতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে তুমি অন্যায় কিছু করতে পারবে না, বিশেষ করে তৃণমূল হয়ে তুমি কোনো কথা বলতে পারবে না, অন্যায়ের সাপোর্ট করতে পারবে না। এইটা হচ্ছে তোমার কথা, যা হচ্ছে হবে, তুমি কোনো তৃণমূল হয়ে কথা বলতে পারবে না। আমি মিমি চক্রবর্তীকে টাকা দিয়ে নিয়ে এসেছিলাম অপমানিত করার জন্য না, কারণ উনি একজন অ্যাক্টার্স হিসাবে আমি খুব ভালো লাগতো ওনার অ্যাক্টিং, এবং সেই ক্ষেত্রেই আমি নিয়েছিলাম। শুধু আমার একা মতে তো আসেনি, ক্লাব সদস্য মতেও এসেছিল। এখানে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী আজকে যেটা করলো সেটা তো খুবই খারাপ কাজ করেছে, করে আমাকে 14 দিন জেল হেফাজতে থাকতে হয়েছে, এবং আরো চেষ্টা করেছে ওখান থেকে আরো পার্টির লোকজন কারা কারা ছিল আমি ঠিক সময় মতন প্রকাশ্যে আনবই। এবং আশা করছি তারা তো এবার তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। আর মিমি চক্রবর্তীর ব্যাপারটা আমি এর মধ্যে টানবো না পার্টির মধ্যে আর, কারণ মিমি চক্রবর্তীটা আইনের ওপর উঠে গেছে। আমি আইনের প্রতি তো আস্থা রেখেছিলাম তখন, আর এখন তো অবশ্যই আস্থা রাখবো, কারণ এখন আমাদের সরকার বদল হতে চলেছে। বিতর্কের পরেও এই যে মানুষের সমর্থন পাওয়া, এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? যারা আপনাকে সমর্থন করেছেন এই কঠিন সময়, তাদের জন্য আপনার বার্তাটা ঠিক কি? প্রথম কথা হচ্ছে আমাকে আমি হিসাব করে দেখেছি যে 92% মানুষ আমাকে সমর্থন করেছিল এই বিষয়ে, এবং আশা করি যে আমি যে বিজেপিতে যোগদান করেছি বলে যে তারা সমর্থন থেকে চলে যাবে তা নয়। আজকে যে তৃণমূলও করে সে তার সাথেও আমার ভালো সম্পর্ক, যারা মানে ক্লায়েন্টের কথা বলছি, আর যারা বিজেপি করে তার সাথেও ভালো সম্পর্ক। যে কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে আলাদা জিনিস, কারণ তাদের সমস্যা যেগুলো জ্যোতিষশাস্ত্রের মতে মিটতে পারে সেগুলো কিন্তু আমার কাছেই তারা চেষ্টা করে। অর্থাৎ আমি কারোর সাথে সম্পর্ক খারাপ নাই, কিন্তু ওই যে আমি জানি যে এখন আমার অনেক গালিগালাজ শুনতে হবে, অনেক টিটকারি শুনতে হবে, অনেক আজে বাজে কমেন্ট শুনতে হবে। সেগুলো যাদের করার জন্য রাজনৈতিক মহল রেখে দিয়েছে আশপাশ থেকে, যে তো তোরা এ না কে এইভাবে গালাগালি দে, সে দিতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু আমি মনে করি যা প্রত্যেকটা মানুষ খুশি, হয়তো প্রকাশ্যে সাহস করে বলতে পারছে না, কিন্তু প্রত্যেকটা মানুষ খুশি, এবং একটা দিন আসবে যেখানে প্রকাশ্যে মানুষ বলতে পারবে, সেটা হচ্ছে 4 তারিখ, সামনের মাসের 4 তারিখ। আমি শেষ দুটো প্রশ্ন করবো, একদম শেষে চলে হুম এসেছি জামাইবাবু। আচ্ছা, আপনি, অনেকেই একটা কথা বলছে আপনাকে অন্যায়ভাবে টার্গেট করা হয়েছিল, আপনি কি বলবেন? হুম একদম একদম, আমাকে অনেক দিন ধরেই টার্গেট করা হয়েছিল, এটা আমাকে অনেকেই বলেছে, কিন্তু কখনোই আমি সেটা বিশ্বস্ত রাখিনি, কখনোই সেটা বিশ্বস্ত রাখিনি। কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি আমার কাজ করছি, আমার সততার সাথে আমার সাহসের সাথে কাজ করব। কিন্তু এই অন্যায় আর অবিচার, যেটা টার্গেট সমানে সুযোগ পেয়ে এই জিনিসটা করলো, কারণ সবাই দেখেছে সেখানে আমি কোনোভাবে অন্যায় কিছু করিনি। আমি আমার কাজ করেছি, প্রশাসনকে সাপোর্ট থেকে প্রশাসনের হয়ে কথা বলতে গেছিলাম। কিন্তু কথা বলতে চাই, এই 14 দিন যে আমার যে জেল হেফাজতটা গেছে না, এইটা আমার হয়তো রাজরাজেশ্বরী মা, আমার যে দক্ষিণাকালী মা, আমার মায়েরই হয়তো ইচ্ছা ছিল, তার কারণ আমি এই সময় না আইনটাকে চিনতে পারলাম, অনেক জিনিসটাকে বুঝতে পারলাম যে আইনটা কি আজকে কোন জায়গায় পরিণত। প্রত্যেকটা মুহূর্তে আইনে সহায়তা আমরা যে পেতে চাই তা নয়। আমাদের সরকার বদল হলে পরে আইনও চায় যে তারা নিজেদের কাজ করুক, কিন্তু তাদেরও হাত বাঁধা, কারণ হচ্ছে তাদেরকে ঠিক কাজ করতে দেওয়া হয় না। তাই এই সরকার বদল হলে পরে অবশ্যই আইন সঠিক দিকটাই থাকবে, মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে। কোনো মহিলা যারা আমাদের মা বোনেরা আছে, তারা যেন রাত্রি 2টো পর্যন্ত যদি বাইরে কোনো কাজের বিষয়ে থাকে, যেন সুস্থভাবে ঘরে ঢুকতে পারে। এরকমই একটা হিন্দুত্ব সরকার আমাদের গঠন হতে চলেছে, একদম আপনি এইটা একদম শিওর হয়ে থাকুন। আপনি কি মনে করছেন যে বিজেপির নীতি বাংলার উন্নয়নের জন্য সবচেয়ে কার্যকর? 100%। প্রত্যেকটা রাজ্যে আমি অনেক রাজ্যে ঘুরেছি, সেখানে প্রচুর মানুষ যে সুস্থতার সাথে বিরাম করছে, এবং এই ডবল ইঞ্জিন সরকার আজকে যদি এখানে আগত হয়, মানে পশ্চিমবাংলায় সরকার গঠন করতে পারে,
তাহলে এইটুখানি ভাবতে হবে যে আমাদের এই রাজ্যে আর একটা কথা বলি, এর মধ্যে না কিছু ভুলভাল বোঝানো হচ্ছে যে মানুষের মাছ মাংস এগুলো খাওয়ানো বন্ধ। দেখুন, বাঙালি হচ্ছে মাছে ভাতে, তাই না? মাছে ভাতে বলে কি মাছ মাংস তাহলে বন্ধ হয়ে যাবে? তাহলে ত্রিপুরায় তো বিজেপি সরকার গঠন হয়েছে, ওখানেও তাহলে বন্ধ হয়ে যেতে পারতো। আসামেও তো বিজেপি সরকার গঠন হয়েছে, ওখানে কি বন্ধ হয়ে গেছে? যায়নি। তাহলে পশ্চিমবাংলায় কেন বন্ধ নয়? এই যে ভুলভাল বোঝাচ্ছে মানুষকে, এই ভুলভালের বোঝানোতে মানুষ হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথাই বলবো, সে লাস্টবারের মতন প্রত্যেকটা মানুষকে চুপচাপ, কোনো কথা নেই, আপনারা গিয়ে একদম পদ্ম ফুলের ছাপটা দিয়ে দিন। ভবানীপুরে কি ফলাফল হতে চলেছে তোমার বাবু এবার এই নির্বাচনে? ভবানীপুর, নন্দীগ্রাম সমস্তই ভালো ফলাফল হবে। সেটা হাড্ডাহাড্ডির মধ্যেই থাকবে। তবে সব কিছু তো সিওরিটি ভাবে বলা যায় না। আমি বিজেপিতে জয়েন করেছি বলে সব কিছু সিওরিটি বলবো না। কিন্তু ভবানীপুর, নন্দীগ্রাম, আমার প্রেডিকশন ভবানীপুর, নন্দীগ্রাম একদম আমাদের শুভেন্দুবাবু জিতবেই। এবং আমাদের আসন সংখ্যা, গোটা পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বিজেপির কত হতে পারে? আসন সংখ্যা এখনো পর্যন্ত আমি যতটুকু ভাবছি 168-70 এরকম আসন সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। বিজেপির জন্য কি আপনি বিশেষ পুজো বা যজ্ঞ করবেন? অবশ্যই আমি বিজেপির জন্য যজ্ঞ করব, এবং সেটা আমি লাইভও দেখাবো, এবং সেদিনকে আশা করি মিডিয়াকেও দেখাবো। এবং আমি এর আগেও আমি মোদী সরকারের নামেও আমি সবসময় আমি যজ্ঞের সময় একবার আহুতি দিলেও দিয়েছি, সে প্রত্যেকটা ক্লায়েন্টের হয়ে যাওয়ার পরেও দিয়েছি, কিন্তু কাউকে কোনোদিন বুঝতে দিইনি। কিন্তু সেটা যখন আমি আজকে প্রকাশ্যে এসেছি, আজকে আমি সততার সাথে, সাহসের সাথে, হিম্মতের সাথে বলতে পারি যে আমি বিজেপি সরকার করি, আমি বিজেপির মানুষ। এবং মোদী সরকার এবং প্রত্যেকটা বিজেপি ক্যান্ডিডেটের জন্য আমি অবশ্যই পূজাপাঠ করব। এবং বিজেপির শক্তি আরো বাড়াতে ভূমিকা রাখতে চান? না না, শক্তিতন্ত্রের মধ্যে কি শক্তি বাড়বে জানি না। আমি এইটুখানি জানি যে আমি যজ্ঞাদি করব, সেখানে আমাদের আমার মা, আমার তারা মা, আমার রাজশ্রী মা, আমার মহাদেব, প্রত্যেকটা ভগবানকে যে আমি আরাধনা করব তন্ত্রের মাধ্যমে, সেখানে হয়তো আমি তাদের নামে আহুতি করতে পারবো। সেই আহুতির মাধ্যমে বিজেপির শক্তি বাড়বে কিনা যায় না, কিন্তু এইটুকুনি বলতে পারি তাদের আশীর্বাদ প্রাপ্ত তারা অবশ্যই থাকবে। কারণ আমরা রামচন্দ্রের ভূমিতে রামচন্দ্রকে নিয়ে শ্রীরাম, জয় শ্রীরাম বলি, সেখানে আমাদের একটা জিনিস বাংলায় ভাবতে হবে, আমাদের আগামী দিন সুন্দরভাবে দুর্গাপুজো করতে হবে, সরস্বতী পুজো করতে হবে, কালী পুজো করতে হবে। এবং সেখানে কোনো দাদাগিরি কোনো পাড়ায় যেন চলবে না। পাড়ায় যে পরিমাণে দাদাগিরি চলছে, সে দাদাগিরি যেন বন্ধ হয়ে যাবে, এইটাই আমার ইচ্ছা।